কাহিনীটা হচ্ছে জোয়ের, যে কিনা সমুদ্রের মধ্যে একটা রহস্যময় বোট খুঁজে পায়। আর যখন সে ওই বোটের ভেতরে যায় তখন সে আর ওই বোটের ভেতর থেকে বের হতে পারে না, মানে সে এখন এই সমুদ্রের মাঝখানে ফেসে গিয়েছে। গল্পের শুরুতে আমাদের জোকে দেখানো হয় যে কিনা নিজের ঘর থেকে বের হয়। জো সমুদ্রের কাছেই থাকে। সে নিজের বোটে চড়ে পাহাড়ের ভেতর দিয়ে গভীর সমুদ্রে চলে যায়। আসলে সে এখানে ফিশিং করার জন্য এসেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চারদিকে ঘন কুয়াশা দিয়ে ভরে যায়। জো সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। আর একটু পরে কিছু একটার সাথে বোটটি ধাক্কা খায়, আর জো দেখতে পায় যে তার সামনে একটা সেলবোট রয়েছে। এই সেলবোটটির সাথে তার বোটের ধাক্কা লেগেছিল, আর এই সেলবোটটির নাম ছিল ইউলোস। গ্রিক মাইথোলজির হিসাব মতে ইউলোস হচ্ছে একটা দেবতার নাম, যে কিনা হাওয়াকে কন্ট্রোল করে। জো সেলবোটের মধ্যে কাউকে দেখতে পায় না, অনেকবার আওয়াজ দিলেও কেউই উত্তর দেয় না। এই জন্য জো তার বোটকে সেলবোটের সাথে বেঁধে সেলবোটের ভেতরে চলে যায়, যেখানে সে একটা বই এবং আরও অনেক কিছু দেখতে পায়, যেটা হয়তো কোনো মানুষেরই হবে। কিন্তু এই সেলবোটের মধ্যে কোনো মানুষই ছিল না। সে এই সেলবোটের রেডিও থেকে অন্য লোকদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু রেডিও কাজ করছিল না। জো বুঝতে পারছিল না যে এই সেলবোটটার মধ্যে যারা ছিল তারা হঠাৎ কোথায় চলে গেছে, আর এত দামি সেলবোট রেখে কারাই বা চলে যাবে। সে সেলবোটটার চারদিকে ঘোরাঘুরি শুরু করে দেয়, আর তখনই সে দেখতে পায় যে সে এই বোটটার সাথে যে তার বোটটা রেখেছিল ওটা আর সেখানে নেই। সে দূরবীন দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু চারদিকে এত কুয়াশা ছিল যে চারদিকে কিছুই দেখা যাচ্ছিল না। আর তখনই সেলবোটের নিচ থেকে একটা আওয়াজ আসে, যেটা শুনে জো ভয় পেয়ে যায়, কারণ সে একটু আগেই চেক করে দেখেছে সেলবোটের মধ্যে কেউ ছিল না। এরপর সে ভয়ে ভয়ে সেলবোটের নিচে চলে যায়, আর সে দেখতে পায় যে বোট নড়াচড়া করার কারণে টয়লেটের দরজা একবার খুলছে এবং একবার বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে এই শব্দটা হচ্ছিল। সেজন্য সে টয়লেটের দরজা বন্ধ করে দেয় আর আবারও উপরে চলে আসে। সে বুঝে গিয়েছিল যে এই সেলবোটটা ছাড়া তার এখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। সেজন্য সে ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন চালু হয় না। এদিকে বোটে যে কম্পাস ছিল সেটাও কাজ করছিল না, মানে সে এখন কোন ডাইরেকশনে যাচ্ছে এটাও সে বুঝতে পারছিল না। সে একটা ম্যাপ বের করে এবং সূর্য দেখে সে কোন ডাইরেকশনে রয়েছে এটার একটা আইডিয়া বের করে ফেলে। এরপর সে বোটের সেলকেও খুলে দেয়, যাতে করে হাওয়ার সাহায্যে বোটটা চলতে পারে। কিন্তু হাওয়া এমন প্রকারের ছিল যে ওই বোটটা গোল গোল ঘুরতে থাকে। এখন জো বুঝে যায় যে যে কোনো মূল্যে তাকে ইঞ্জিন স্টার্ট করতে হবে। এরপর সে ইঞ্জিনের কাছে চলে যায়, আর অনেক ঘন্টার পরিশ্রমের পর সে ইঞ্জিনকে স্টার্ট করতে সক্ষম হয়। সে দূরবীন দিয়ে চারদিকে দেখার চেষ্টা করে, কিন্তু দূর দূর পর্যন্ত কিছুই ছিল না। সে রেডিওর সাহায্যে আরও একবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। এখন সে প্রস্রাব করার জন্য উপরে চলে আসে, আর যখন সে প্রস্রাব করছিল তখন বোটের সেলটি তার সাথে ধাক্কা খায়, যার ফলে সে নিচে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যক্রমে সে বোটের রডটি ধরে ফেলেছিল। যদি সে না ধরতে পারত তাহলে সে আর কখনো এই বোটে চড়তে পারত না, আর সে হয়তো এই সমুদ্রের মধ্যে পড়ে মারা যেত। সেজন্য সে চুপচাপ নিচে টয়লেটের মধ্যে চলে যায় প্রস্রাব করার জন্য। কিন্তু প্রস্রাব করার পরে সে বাইরে আসার সময় দেখে যে টয়লেটের দরজা একা একাই বন্ধ হয়ে গেছে। সে অনেক চেষ্টা করে কিন্তু কোনো কাজই হয় না। সে এই সমুদ্রের মাঝখানে একটা সেল বোটের টয়লেটের মধ্যে ফেসে গিয়েছে। তার কাছে বাইরে আসার জন্য আর কোনো রাস্তা নেই। তখনই বাইরে থেকে কারো কথা বলার আওয়াজ আসে। আসলে এটা রেডিও ছিল, কিন্তু বেচারা ফেসে থাকার কারণে রেডিওর সাথে যোগাযোগ করতে পারে না। সে আবারও দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। এরপরে সে ইঞ্জিনের আওয়াজ শুনতে পায়। জানালার কাছে এসে দেখে যে একটা বড় কার্গো শিপ তার দিকে আসছে। সে শার্ট খুলে জানালা দিয়ে নাড়াতে শুরু করে, যাতে করে কেউ তাকে দেখে বাঁচাতে আসে, কিন্তু এতে কোনো কাজ হয় না। এখন সেল বোট অনেক দ্রুত ওই কার্গো শিপের দিকে যাচ্ছিল, আর এখন যদি এই বোটটাকে থামানো না হয় তাহলে কার্গো শিপের সাথে গিয়ে ধাক্কা লাগবে। সেজন্য সে একটা রশি সমুদ্রের মধ্যে ফেলে দেয়, যাতে করে এই রশিটি বোটটার ইঞ্জিনের পাখার সাথে লেগে বন্ধ হয়ে যায়। আর এমনটাই হয়, রশিটা পাখার সাথে লেগে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কিন্তু বেচারার কপাল এতই খারাপ ছিল যে রশিটার অন্য মাথাটা তার গলায় ফেসে যায়। কোনো রকমে সে ওখান থেকে উদ্ধার পায়। তার গলায় এত জোরে চাপ লেগেছিল যে সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। ইঞ্জিন বন্ধ থাকার পরেও সেলবোটটি গিয়ে কার্গো শিপের সাথে ধাক্কা খায়, যার ফলে এখন ধীরে ধীরে সেলবোটটার ভিতরে পানি ঢুকতে শুরু করে দিয়েছে। এরপর যখন জোয়ের জ্ঞান ফেরে তখন সে ওই কার্গো শিপটা আর কোথাও দেখতে পায় না। তার মানে কার্গো শিপটি অনেক দূরে চলে গেছে। তখনই হঠাৎ করে সে বাইরে থেকে কারো হাঁটার আওয়াজ পায়, আর সে অনেক অবাক হয়ে যায়, কারণ এই সেলবোটটা অত বড় ছিল না। আর সে পুরো সেলবোটটা চেক করেছে, এখানে কেউ ছিল না। তখন সে মনে করে যে এটা তার মনের ভুল। সে রশি দিয়ে ইঞ্জিন তো বন্ধ করে দিয়েছিল, কিন্তু উপরে থাকা সেলের কারণে বোটটা এখনো অনেক দ্রুত গতিতে চলছিল।
আর সে যে কোনো মূল্যে এই বোটটাকে থামাতে চায়। সেজন্য সে একটা ডান্ডা দিয়ে সেলের সাথে থাকা রশিটা ঢিল করার চেষ্টা করে। এতে কিছুটা কাজ হলেও বোটটা এখনো চলছিল। কিছুক্ষণের মধ্যেই টয়লেটের মধ্যে পানি ঢোকা শুরু করে দেয়। তখন সে পানি টেস্ট করলে বুঝতে পারে যে এটা সমুদ্রের পানি নয়, কারণ এটা মিঠা পানি ছিল। জো তখন জোরে জোরে বলে যে আমি জানি বাইরে কেউ রয়েছে, আমার তোমার দয়ার কোনো দরকার নেই, আমি এখান থেকে একা একাই বেরোতে পারবো। আসলে জো মনে করছিল যে এখানে যে রয়েছে সে তাকে চোর মনে করছে, আর সেই জন্যই তাকে এখানে আটকে রেখেছে। কিছুক্ষণ পরে টয়লেটের ভেতরে যে পানি ছিল সেটা নিজে নিজেই চলে যায়। কয়েক ঘন্টা চলে যায় আর এখন জোয়ের পিপাসা লেগেছে। আর আরও একবার টয়লেটের মধ্যে পানি চলে আসে। যখন জো এটাকে টেস্ট করে তখন সে বুঝতে পারে যে এটা সমুদ্রের পানি এসেছে। আসলে কার্গো শিপের সাথে ধাক্কা লেগে যে সেলবোটটা ড্যামেজ হয়ে গিয়েছিল, যার কারণে এখন পুরো সেলবোটের ভেতরে পানি ঢুকতে শুরু করে দিয়েছে আর ধীরে ধীরে ওটার লেভেল বেড়েই যাচ্ছিল। এরপর সে টয়লেটের জানালা দিয়ে বাইরে দেখে আর সে দেখতে পায় যে সামনে অনেক বড় একটা তুফান রয়েছে আর সেলবোটটা ওই দিকেই যাচ্ছিল। সে একটা ব্লেড দিয়ে সেলের রশি কাটার চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। সে রশি তো কাটতে পারেই না, উল্টো তার হাত জখম করে ফেলে। এরপরে সেলবোটটা তুফানের মধ্যে চলে যায়। সারা রাত এভাবেই কেটে যায়। পরের দিন সকালে যখন তার চোখ খোলে তখন সে দেখে যে টয়লেটের মধ্যে উপর পর্যন্ত পানি চলে এসেছে, যেটা লেভেল ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল। সে যদি তাড়াতাড়ি এখান থেকে বের হতে না পারে তাহলে সে ডুবে এখানেই মারা যাবে। সেজন্য জো নিজের সবটুকু শক্তি দিয়ে দরজায় লাথি মারতে শুরু করে দেয় আর অবশেষে দরজাটি ভেঙে যায় আর সে আবারও উপরে চলে আসে। জো জানে যে খুব তাড়াতাড়ি এই সেলবোটটা ডুবে যাবে, সেজন্য সে দরজার সাহায্যে একটা ভেলা বানায়, যেটা সমুদ্রের মধ্যে ফেলে সে ওটার উপরে চড়ে বসে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ওই বোটটা ডোবে না। সেজন্য সে ডিসাইড করে যে সেলবোটের ভেতরে গিয়ে সে ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করবে, যাতে করে সে এখান থেকে বের হতে পারে। এরপর সে আবারও সেলবোটটার ভেতরে চলে যায় আর ওই সব ড্যামেজগুলিকে রিপেয়ার করে যেখান দিয়ে পানি ঢুকছিল। আর একটা মোটরের সাহায্যে সে ওই বোটের ভেতরে থাকা সব পানি বের করে দিতে থাকে। এরপর সে আবারও রেডিও দিয়ে অন্য লোকদের সাথে সম্পর্ক করার চেষ্টা করে, কিন্তু সবকিছু ভিজে যাওয়ার কারণে কোনো কিছুই কাজ করছিল না। সে বুঝতে পারে যে তার এই সেলবোটটার মাধ্যমে কিনারায় যেতে হবে, না হলে সে খিদে পিপাসায় এখানেই মরে যাবে। একটু পরেই তার সামনে একটা কার্গো শিপ দেখতে পায়। সেজন্য সে ওই ভেলাটা নিয়ে কার্গো শিপের দিকে যেতে শুরু করে দেয়। জো অনেক খুশি ছিল, কারণ সে যদি একবার ওই কার্গো শিপের কাছে যেতে পারে তাহলে তার জীবন বেঁচে যাবে। কিন্তু তখন ওই সেলবোটটা একা একাই চালু হয়ে যায় আর জোয়ের দিকে আসতে থাকে। জো দেখে যে সেলবোটটা তার দিকে আসছে। সে তার জীবন বাঁচানোর জন্য সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়। সেলবোট তার ভেলাকে একদম দু টুকরো করে দিয়েছে আর এখন সে পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। সে আর এখন ওই সেলবোটের উপরে যেতে চায় না, কারণ সে বুঝতে পেরেছে যে এটা কোনো সাধারণ সেলবোট নয়, এটা কোনো রহস্যময় বোট যেটার ব্যাপারে তার কোনো কিছুই জানা নেই। সেলবোটটার সেল একদম নিচে ছিল আর ওটার ইঞ্জিনও চালু ছিল না। তারপরেও সেটা একা একাই চলতে শুরু করে দিয়েছিল। আর এখন সেলবোট নিজে নিজেই তার কাছে এসে থেমে যায়। মনে হচ্ছিল যেন ওই সেলবোটটা তাকে বলছে যে আমার উপরে উঠে পড়ো, কিন্তু জো উপরে যেতে চায় না। তখন সে বুঝতে পারে যে তার আশেপাশে অনেক বড় বড় মাছ চলে এসেছে। সে মনে করে যে হয়তো এগুলা শার্ক হবে, কিন্তু তার ভাগ্য ভালো ছিল, কারণ ওগুলা ডলফিন ছিল, যারা কিনা মানুষের কোনো ক্ষতি করে না। পানি অনেক ঠান্ডা থাকার কারণে সে সমুদ্রের মধ্যে আর থাকতে পারছিল না। আর তখনই সেলবোটটা আবারও তার কাছে চলে আসে, যেন সেলবোটটা তাকে বলছে যে আমার উপরে উঠে পড়ো। এখন ইচ্ছে না থাকা সত্ত্বেও সে সেলবোটের উপরে উঠে পড়ে, কারণ সে যদি সারা রাত পানির ভেতরে থাকে তাহলে সে এমনি এমনি মারা পড়বে। এরপর সে বোটের ভেতরে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন সে ওঠে তখন সে জানতে পারে যে বোটের দরজা আবারও আপনা আপনি লক হয়ে গিয়েছে। এরপরে সে টয়লেটে গেলে সেখানে একটা ছোট গেট দেখতে পায়, যেটাকে খোলার পর সে বুঝতে পারে যে এখান দিয়ে উপরে যাওয়ার রাস্তা রয়েছে। আর ওই ছোট জায়গাটির ভেতরে সে কিছু খাবারও খুঁজে পায় আর একটা চাকুও খুঁজে পায়, কিন্তু উপরে যাওয়ার রাস্তাটি বন্ধ ছিল। তার মানে সে আর এখন বাইরে যেতে পারবে না। আমাদের বোট থেকে বাইরের দৃশ্য দেখানো হয় আর আমরা বাইরে একটা শহর দেখতে পাই। একটু পরেই বোটটি একদম থেমে যায় আর সকল দরজা আপনা আপনি খুলে যায়। জো বাইরে এলে দেখে যে তার সামনে একটা শহর রয়েছে, কিন্তু এখানে কোনো মানুষ নেই। জো মনে করে যে এটা কোনো ইন্টেলিজেন্ট বা সুপার ন্যাচুরাল পাওয়ারওয়ালা একটা বোট ছিল, যেটার ভেতরে সে ফেসে গিয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই বোটটা তার চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। এরপরে সে ওই আইল্যান্ডটা ঘুরতে শুরু করে দেয় আর সে দেখতে পায় যে ওই বোটটা যেটা সে সেলবোটটার সাথে বেঁধে রেখেছিল সেটাই আইল্যান্ডের কিনারায় রয়েছে। আর সামনে সে অনেকগুলা মানুষ দেখতে পায়। আসলে এটা ওই টাউন, ওই শহর ছিল যেখান থেকে সে তার সফর শুরু করেছিল। তখনই পাহাড়ের ভেতর থেকে ওই সেলবোটটিকে আবারও দেখানো হয়
আর এখানেই আজকের আমাদের এই মুভিটি শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।